বাংলাদেশের দুর্বৃত্তায়নের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো তাদের দলের ইমেজ নিয়ে কখনো ভাবে বা ভেবেছে, আমার এমনটি কখনোই মনে হয়নি। তাদের কিচ্ছু যায় আসে না লোক তাদের সম্পর্কে কি ভাবছে, দলীয় কর্মকাণ্ডগুলো লোকেরা এন্ডোর্স করছে কিনা, পছন্দ করছে কিনা, তাদের এই বিষয়ে কোনো ভাবনা নেই। দে জাস্ট ডোন্ট কেয়ার। দল হলেই হলো, দলটি চালিয়ে নিতে হবে যে কোনোভাবে, আর পেশি শক্তির প্রদর্শন করতে হবে যে কোনোভাবেই হোক। আর করতে পারলেই দলটি সার্থক মনে করে নিজেকে। যার যত পেশি শক্তি, যে যত মাঠে শক্তি প্রদর্শন করতে পারে, শো ডাউন করতে পারে, তারা নিজেদের ততটা সাকসেসফুল মনে করে, এবং তাই হয়ে আসছে গত বহু বছর থেকে। এইটি দেখেছি আমরা। আর এইটির জাজ্জল্যমান প্রমাণ হলো বিভিন্ন দল, সবগুলো দলই, আওয়ামী লীগ বলি আর বিএনপি বলি, বিভিন্ন সময় ঘুরে ফিরে, কিংবা জাতীয় পার্টি যারা এই দেশে ক্ষমতায় ছিল বরাবরই, তো তারা ঘুরিয়ে ফিরে দেখে আমাদের দেখিয়েছে যে তারা পেশি শক্তি প্রদর্শন করতেই বেশি পছন্দ করে। কারণ গুন্ডাদের ধরে ধরে এনে তারা তাদের দলের নমিনেশন দিয়ে দিয়েছে, গুন্ডাদের ধরে এনে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে। অসংখ্য উদাহরণ আমি দিতে পারবো, কয়েকটি উদাহরণ না দিয়েই পারছি না, লোভ সামলাতে পারছি না। যেমন আওয়ামী লীগ নারায়ণগঞ্জের শামীম ওসমানের মতো একজন কুখ্যাত গুন্ডাকে, খুনিকে, চাঁদাবাজকে বছরের পর বছর এমপি বানিয়ে রেখেছে, এবং দলের পক্ষে নারায়ণগঞ্জে গুন্ডামি জারি রেখেছিল শামীম ওসমান। কক্সবাজারের বদিকে, হাসিনা যাকে খুব পছন্দ করতেন, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার কথা বলছি, কক্সবাজারের ড্রাগ ডিলার বদিকে এমপি বানিয়েছিলেন হাসিনা। যদিও বাংলাদেশের সেই সময়ের গোয়েন্দা সংস্থাগুলো, প্রত্যেকটি গোয়েন্দা সংস্থা হাসিনাকে রিপোর্ট দিয়েছিল, এনএসআই দিয়েছিল, ডিজিএফআই দিয়েছিল, এসবি দিয়েছিল, সিআইডি দিয়েছিল, ডিটেকটিভ ব্রাঞ্চ দিয়েছিল, জেলা পুলিশ দিয়েছিল, সব বাহিনী থেকে তার কাছে রিপোর্ট ছিল যে বাংলাদেশে ড্রাগের যত চালান, বড় বড় চালান আসে কক্সবাজারে, মিয়ানমার থেকে বিশেষভাবে, সেগুলো সব ডিল করেন বদি, এবং বদি গডফাদার, মাফিয়া লিডার এইসব ড্রাগ বিজনেসের এবং ডিলিংসের। তো হাসিনার কাছে রিপোর্টগুলো ছিল, থাকলেও হাসিনা এটি যথেষ্ট মনে করেছেন এবং যথার্থ মনে করেছেন যে বদিকে তার এমপি বানাতে হবে। কারণ বদি তাকে গোপনে টাকা দিত, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা হাসিনার ব্যক্তিগত ফান্ডে বদি দিত। তাই ওখানকার আওয়ামী লীগের ভেটারান আওয়ামী লীগের ডেডিকেটেড, শিক্ষিত, মার্জিত যারা ছিলেন আওয়ামী লীগ করতেন, তারা এসে দেখাও করেছে গণভবনে হাসিনার সঙ্গে। তারা জানিয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছে যে বদি কেন এরকম হবে, ওখানে এমপি হবে, নমিনেশন পাবে, আমাদের দলের বদনাম হচ্ছে। হাসিনা তাদের ধমক দিয়ে বের করে দিয়েছিলেন গণভবন থেকে। কারণ বদিকেই তার খুব পছন্দ হয়েছিল, কারণ পেশি শক্তির জন্যে, ক্ষমতায় টিকে থাকবার জন্য, ক্ষমতার রাজনীতির জন্য হাসিনাকে বদির খুব প্রয়োজন ছিল। সুশীল, মার্জিত, শিক্ষিত লোকদের প্রয়োজন ছিল না। বিএনপিও একই কাজ করেছে কম বেশি। বিএনপি একজনকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছিল, তার নাম ছিল লুৎফুজ্জামান বাবর, আপনাদের অনেকেরই মনে আছে। সেই উই আর লুকিং ফর শত্রুজ, সেই শত্রুজ খ্যাত বাবরের কথা বলছি। তো আমার কাছে যতটুকু খবর আছে, ওই সময়টিতে বাবর যখন বিএনপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, ওই সময়টিতে আমি ঢাকার ডিটেকটিভ ব্রাঞ্চের এক ইন্সপেক্টরের কাছ থেকে এই খবরটি পেয়েছিলাম, একেবারে ফার্স্ট হ্যান্ড রিপোর্ট যাকে বলা যেতে পারে। আর সেই ডিটেকটিভ ব্রাঞ্চের ইন্সপেক্টর আমাকে জানিয়েছিলেন যে তার ড্রয়ারেই বদি বিষয়ক কিছু কাগজপত্র ছিল, বাবর বিষয়ক, লুৎফুজ্জামান বাবর বিষয়ক কিছু কাগজপত্র ছিল, যেখানে উল্লেখ ছিল যে বাবর একজন চোরাকারবারি, এস্টাবলিশ চোরাকারবারি বাবর। এবং বাবর সেই সময়ে সিঙ্গাপুর থেকে কেসিউ ঘড়ির একটি স্মাগলড একটি শিপমেন্ট নিয়ে ধরা পড়ে, বাবরের সেই শিপমেন্টটি ঢাকা এয়ারপোর্টে। সেই থেকে গোয়েন্দা পুলিশের খাতায় বাবরের নাম হয়ে যায় কেসিউ বাবর। তো প্রিয় দর্শক, আপনাদের জানা আছে পুলিশ কিন্তু অনেক গুন্ডা, অনেক এরকম স্মাগলার, এরকম ভয়াবহ অপরাধীদের, খুব সাংঘাতিক অপরাধ যারা করে, তাদের পুলিশের খাতায় একটি কোড নেম থাকে। তো বাবরের কোড নেম ছিল কেসিও বাবর। তো আমি যতদূর জেনেছি এসএসসি পাস অথবা পাস করেনি বাবর, ক্লাস 10 পর্যন্ত পড়েছিল বাবরের পড়াশোনা। তো সেই 10 পর্যন্ত পড়া বাবরকে বিএনপির বানাতে হয়েছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কার স্বার্থে? কার স্বার্থে আমি জানতে চাচ্ছি। দেশের স্বার্থ সেখানে কি রক্ষিত হয়েছিল? একবার ভাবাও হয়েছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে? না, বিএনপির দলীয় স্বার্থ সেখানে প্রাধান্য পেয়েছিল। কোনো না কোনোভাবে বিএনপির মনে হয়েছিল বাবর বিএনপির স্বার্থ
সবচেয়ে ভালো রক্ষা করতে পারবে, দলীয় স্বার্থ, বিএনপি সরকারের স্বার্থ। তো সেইটি প্রাধান্য পেয়েছিল, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ সেখানে উপেক্ষিত হয়েছে। তো সব কয়টি দলের কিন্তু এই ইতিহাস আছে। গুন্ডাদের প্রশ্রয় দিয়েছে তারা ক্ষমতার লোভে, ক্ষমতার রাজনীতিকে টিকিয়ে রাখবার জন্য। তো এই যখন পরিস্থিতি, তখন যখন কোনো দলের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠে, সাধারণত দলীয় হাইকমান্ড, হাই আপস, তারা এটা ইগনোর করে, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে। খুব বেশি আলোচনা না হলে বিষয়টি নিয়ে তারা এই বিষয়ে গা করেন না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না, খুব কমই হয় সেটি। তো যদিও মাঝে মধ্যে আমরা দু একটি ঘটনা এরকম দেখি যে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তখন আমরা সাময়িকভাবে হলেও ভালো বোধ করি, আমাদের ভালো লাগে যে দল তাদের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত নেতাকর্মীর বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালিয়েছে। এটি ভাবলে আমাদের ভালো লাগে। আমরা যারা চাই যে দেশটি ভালোভাবে চলুক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক, দুর্নীতি, অন্যান্য লুটপাট, দুর্বৃত্তায়ন এগুলো বন্ধ হোক, আমরা যারা চাই, আমাদের ভালো লাগে। তো প্রিয় দর্শক, আমি যেই বিষয়টিতে যাচ্ছি এই মুহূর্তে, গত সোমবার রাতের ঘটনা, ইতিমধ্যে এটি অনেকেরই মুখস্থ হয়ে গিয়েছে। এতবার আপনারা দেখেছেন বা শুনেছেন বা পড়েছেন পত্রিকায়, বিভিন্ন মাধ্যমে। গত সোমবার রাতে ধানমন্ডি 4 নম্বর সড়কে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্রদের লোক বা নেতৃস্থানীয় কেউ এরকম পরিচয় দিয়ে একদল তরুণ সেই ধানমন্ডি 4 নম্বর সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছিলেন। তারা একজন প্রকাশকের বাড়ির সামনে গিয়ে বাড়িতে ঢুকবার চেষ্টা করছিলেন, মব সৃষ্টি করে। আর তাদের প্রচারণা ছিল যে এই লোকটি স্বৈরাচারের দোসর, ফেসিবাদের দোসর। আর এই কথাটি আজকাল এতই ব্যবহৃত হয়েছে বিভিন্ন সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল করবার জন্য অনেকে এমনভাবে ব্যবহার করেছে। তাই ফেসিবাদের দোসর কথাটি শুনলে অনেকের মধ্যে আর ভাবান্তর হয় না। আগে কিন্তু হতো, শুরুতে 5 আগস্ট পরবর্তী সময়ে ফেসিবাদের দোসর শুনলেই সাধারণ মানুষও রেগে যেতেন, তারাও চাইতেন যে এই লোকটি শাস্তি হোক, লোকটি গ্রেপ্তার হোক। কিন্তু এখন আর সেটি সেরকম গুরুত্ব বহন করে না, কারণ বহুল ব্যবহৃত হবার কারণে সেইটি ক্লিশে হয়ে গিয়েছে। ইংরেজি সাহিত্যে একটি শব্দ ব্যবহার করা হয়, ক্লিশে, অর্থাৎ বহুল ব্যবহৃত হবার কারণে কোনো শব্দ, কোনো টার্ম গুরুত্ব হারিয়েছে, লোক আর এটিকে লাইক করছে না। সো ক্লিশে হয়ে গিয়েছে সেই টার্মগুলো। তো তারা বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ দাবি করে, ছাত্রনেতা দাবি করে সেই লোকের বাড়ির সামনে হাজির হয়েছিলেন মব সৃষ্টি করে। কিন্তু খবর পেয়ে ধানমন্ডি থানার পুলিশ সেখানে হাজির হয়। আর ধানমন্ডি থানার ওসিকে সেই তথাকথিত নেতৃস্থানীয় ব্যক্তিদের একজন, যিনি কিনা মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, রাব্বি, সেই রাব্বি ধানমন্ডি থানার ওসিকে চাপ সৃষ্টি করছিলেন ওসির উপর যে একে গ্রেপ্তার করুন, এখনই করতে হবে, আমি বলছি একে গ্রেপ্তার করুন। কেন? এই ফেসিবাদের দোষর। তো ওসি তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে মামলা নেই। তো তখন সেই নেতা বলে উঠেছিলেন, মামলা আমি করবো, আপনি তাকে গ্রেপ্তার করুন। তো এইভাবে যখন পরিস্থিতি এগুচ্ছিল, তখন এক পর্যায়ে পুলিশ একটি চমৎকার সিদ্ধান্ত নেয়। আমার আগের ভিডিওতে আমি পুলিশকে স্যালুট দিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। ওসির নেতৃত্বে পুলিশ বাহিনী তখন 3 জনকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। সারা রাত তারা ধানমন্ডি থানায় থাকেন। গতকাল মঙ্গলবার অপরাহ্নে বিকেলের দিকে 3:30 4টার দিকে ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুম থানায় গিয়ে হাজির হন এবং মুচলেখা দিয়ে সেই 3 জন চাঁদাবাজকে, সেই 3 জন দুর্বৃত্তকে ছাড়িয়ে আনেন, এই শর্তে যে তারা কখনো আর এই অপরাধ করবেন না, তাদের ভুল হয়েছে, এরকম মুচলেখা দিয়ে হান্নান নিজে তাদেরকে বের করে আনেন। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গণমাধ্যমে, অনলাইন অফলাইন এই বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছিল যে চাঁদাবাজকে কেন ছাড়িয়ে নিতে হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির একজন নেতার, কি কারণ থাকতে পারে। তো এই সমালোচনার মুখে অবশেষে এনসিপি তাকে আজ বুধবার একটি শোকজ নোটিশ পাঠায়। কারণ দর্শানো নোটিশ আমরা যাকে বলি, শো কজ, কারণ দেখাও, এরকম একটি নোটিশ তাকে পাঠানো হয়। সেই নোটিশটি পাঠান সালেউদ্দিন সিফাত। আর সালেউদ্দিন সিফাত এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর, যিনি দপ্তর সামলান, যুগ্ম সদস্য সচিব সালে আহমদ সিফাত স্বাক্ষরিত এই শো কজ নোটিশটি সার্ভ করা হয়
এই হান্নান মাসুদকে, আর তাতে বলা থাকে যে হান্নান মাসুদকে ব্যাখ্যা দিতে হবে কেন তিনি, ভালো কথা, অলরেডি কিন্তু সেই রাব্বিকে, মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাব্বিকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে নৈতিক স্খলনজনিত কারণে, আগেই বহিষ্কার করা হয়েছিল। তো সেই বহিষ্কৃত নেতাকেই কিন্তু এনসিপি নেতা হান্নান মাসুদ ছাড়িয়ে আনেন মুচলেকায়। তো এনসিপি তাদের শোকজে উল্লেখ করেছে যে নৈতিক স্খলনজনিত কারণে যাকে বহিষ্কার করা হয়েছিল তাকে সহ আরও 3জন চাঁদাবাজকে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এমন লোককে আপনি ছাড়িয়ে এনেছেন কেন, এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, এবং কেন এই কারণে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠবে না, সেইটিও জানাতে হবে 3 কার্য দিবসের মধ্যে। এরকম একটি শোকজ নোটিশ তাকে দেওয়া হয়েছে। তো আমি এনসিপিকে ধন্যবাদ জানাই, সময় উচিত একটি সিদ্ধান্ত তারা নিয়েছে, এটি খুব প্রয়োজন ছিল। আর এইটি একটি ভালো মেসেজ দিবে, অন্যান্য রাজনৈতিক দলকেও মেসেজ দিবে। ইতিমধ্যে বিএনপি এমন কিছু ভালো কাজ করেছে, কয়েকটি কাজ। বিএনপি ছাত্র দল এবং যুব দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে চাঁদাবাজি যখন শুরু করে এবং এখনও যা চলছে বিভিন্নভাবে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন স্টাইলে, সেই বিষয়ে বিএনপি হাই আপস কিছু ব্যবস্থাও নিয়েছে। 1002 এরকম তথাকথিত নেতা বা কর্মী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদের অনেককে বহিষ্কার করা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। এবং তারেক রহমান বরাবরই লন্ডন থেকে এই বিষয়ে উচ্চকণ্ঠ ছিলেন, এইসবের বিরোধিতা করে বক্তব্য রেখেছেন অনেকবার। আমি সেইটির প্রশংসা করেছি এবং করছি। যারাই ভালো কাজ করবেন সেই ভালো কাজের প্রশংসা করা হবে, এবং মন্দ কিছু করলে সেটারও সমালোচনা করা হবে। আর এটিতে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই কাজটি আমাদের করতে হবে। আমাদের ব্লাইন্ড লয়্যালটি কারোর প্রতি থাকবে না, অন্ধ আনুগত্য, যে বিএনপিকে সমর্থন করি, আমি বিএনপি কর্মী, বিএনপি নেতা, বিএনপি যা করবে তাই জায়েজ না, আমি এনসিপি করি বলে এনসিপি যা করবে সেটাই জায়েজ না, এরকম না বিষয়টি। ভালো কাজ করলে প্রশংসা করব, মন্দ কাজ করলে নিন্দা করব, সবাইকে তাই করতে হবে প্রিয় দর্শক। আর যদি আমরা এটি করতে পারি তবেই এই দলগুলো তাদের পরিস্থিতি পাল্টাবে, অভ্যন্তরীণ শৃঙ্খলা আসবে দলগুলোর মধ্যে, দুর্বৃত্তায়নের পথ থেকে দলগুলো সরে আসবে। তখন তারা মনে করবে যে জনগণ সচেতন হয়ে গিয়েছে এবং জনগণ এইভাবেই চাচ্ছে, আমাদের দলকে এইভাবেই পরিচালনা করতে হবে। টিকে থাকতে হলে দলগুলোকে জনগণের কথা শুনতে হবে। তা আমাদের ওই রাস্তায় থাকতে হবে, কোনো ব্লাইন্ড লয়্যালটি না, কারো প্রতি না, কোনো কারণে না, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও না। অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আমাদের স্বার্থ, দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখবে, আমাদের জন্য চেষ্টা করবে, আমরা তাদেরকে সমর্থন করব। আমরা যদি মনে করি কোনো কিছু তারা দেশের স্বার্থ বিরোধী করছে, নিশ্চয়ই আমরা সেটার গঠনমূলক সমালোচনা করব। এই হতে হবে আমাদের স্ট্যান্ড, সব সময়, সর্বত্র, সব জায়গায়, সবার ব্যাপারে। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।